নমস্কার। আজকে সিটেটের যে সিডিবির পিওয়াইকিউ সিরিজ চলছিল তার 21 নম্বর কোশ্চেন থেকে ডিসকাশন স্টার্ট করছি। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট লরেন্স কোলবার্গ থিওরি ইজ কারেক্ট। তাহলে লরেন্স কোলবার্গ যে থিওরি দিয়েছিলেন সেটার মধ্যে কোনটা কারেক্ট। প্রথমটা কি বলেছে অপশান, it takes into account effects of culture and gender on moral reasoning, মানে এটা কালচার এবং জেন্ডার যে মোরাল রিজনিং সেটার উপর ইফেক্ট ফেলছে। কিন্তু দেখো, কোলবার্গের আলোচনাই হচ্ছিল যে সে কালচারটাকে রাখেনি, আর জেন্ডার ইস্যুসও ছিল, কারণ কোলবার্গের যে অ্যাসিস্ট্যান্ট ছিল ক্যারল গ্লিগান, সেই ক্যারল গ্লিগানের মতে ছিল যে এই কোশ্চেনগুলো যেগুলো করেছিল কোলবার্গ, সেই হাইপোথিসিসটা শুধুমাত্র জেন্ডার হিসেবে ছেলেদের ক্ষেত্রেই করা হয়েছে, বয়েজের ক্ষেত্রেই করা হয়েছে, সেটাতে কিন্তু কোনো গার্লকে কোশ্চেনটা করা হয়নি এবং তাদের মতামত নেওয়া হয়নি। তাহলে এখানে কি জেন্ডারটাকে কোলবার্গ ওর মধ্যে থিওরির মধ্যে আনেননি, আর কালচারটাকেও রাখেননি, কেননা কালচার বিষয়ে তিনি কিছু বলেননি, তাই জন্য এই অপশানটা হবে না। এবার দেখো নেক্সট, it does not specify exact stages for progression of moral development in children. does not specify exact stages, এখানে কি বলেছে, স্টেজ কোনো দেয়নি মোরাল ডেভেলপমেন্ট যে চিলড্রেনের ক্ষেত্রে হয়। আচ্ছা, কোলবার্গের যে স্টেজগুলো ছিল সেখানে কিন্তু 3টে লেভেল ছিল, তার মধ্যে কিন্তু 6টা স্টেজ ছিল, তাই না? তো এই 6টা স্টেজ দিয়েছিল, তাহলে এইটা কি বলেছে, দেয়নি, তাহলে এই অপশানটা কি ভুল। আচ্ছা নেক্সট বলেছে কি, ইট বেসড অন স্টাডি ডান থ্রো এক্সপেরিমেন্টাল মেথডস। এক্সপেরিমেন্ট কিন্তু এখানে করেনি, শুধুমাত্র হাইপোথেটিক্যালি থিওরিটা দিয়েছে। কিভাবে দিয়েছে, শুধুমাত্র হাইপোথেটিক্যালি। তো হাইপোথেটিক্যালি থিওরি দিয়েছে জন্য এই অপশানটাও কি হবে না। তাহলে 1ও হচ্ছে না, 2ও হচ্ছে না, 3ও হচ্ছে না, তাহলে কোন অপশানটা কারেক্ট হবে। আচ্ছা দেখি, ইট প্রেজেন্টস কনফ্লিক্টিং সিচুয়েশন টু চিলড্রেন। এটা কি করেছিল, বাচ্চাদের কনফ্লিক্টিং সিচুয়েশন দিয়েছিল, মানে বাচ্চাদের একটা ডিলেমার মধ্যে ফেলেছিল। ডিলেমাটার নাম ছিল হলো হিঞ্জ ডিলেমা। কি নাম ছিল, হিঞ্জ ডিলেমা। এই হিঞ্জ ডিলেমার একটা গল্প শুনেছিল, যেখানে হিঞ্জ ছিল একজন ব্যক্তি, সে তার ওয়াইফের তার একটা সমস্যা, অসুস্থ হয়ে গেছিলো, কিন্তু তার কাছে ওষুধ কেনার টাকা ছিল না। সে ওষুধটা নিতে যায়, কিন্তু সেই ওষুধটা তাকে দিতে চায়নি, কেননা যে দোকানদার ছিল তিনি লাভ করতে চাইছিলেন। এবার এক্ষেত্রে হিঞ্জ ডিলেমাতে পড়ে গেছিল যে কি করবে, ওয়াইফকে বাঁচাবে না মানে টাকাটা যে জোগাড় করবে সেই জন্য চুরি করবে। তাহলে এইখানে সেই ডিলেমাটার সৃষ্টি হয়েছিল। তো এই গল্পটাই বাচ্চাদেরকে শুনিয়ে সেখান থেকে হাইপোথেটিক্যালি বিষয়টা কিন্তু থিওরিটা দিয়েছিলেন। বোঝা গেল? আচ্ছা নেক্সট হলো 22 নম্বর। কি বলেছে, অ্যাজারশন একটা রিজন দিয়েছে। অ্যাজারশন কি বলেছে, ইচ চাইল্ড ফাইন্ডস অপরচুনিটিস টু প্লে, এক্সপেরিমেন্ট অ্যান্ড ডিসকভার দেয়ার ওয়ার্ল্ড। প্রত্যেক বাচ্চাই অপরচুনিটি পায়, সুযোগ পায় খেলাধুলা করার, এক্সপেরিমেন্ট করার এবং তাদের ওয়ার্ল্ড মানে পৃথিবীটাকে নিজেরভাবে খোঁজার। বিষয়টা কি ঠিক? আচ্ছা দেখো, অনেক ক্ষেত্রে কী হয়, অনেক রকমের মানে বাচ্চাদের, সব বাচ্চা কিন্তু সমানভাবে ডেভেলপ করতে পারে না, তাই না? অনেক বাচ্চা কি, যারা অনেকে বাবা মা পড়াশোনা সম্পর্কে শুধুমাত্র তাদেরকে রাখে, মানে তার চিন্তা নেই যে কিছু যে এক্সট্রাভাবে কোথা থেকে খাবার পাবো, কোথা থেকে কি, সেইগুলোই চিন্তা নেই। তো সেই চাইল্ডের ডেভেলপমেন্টটা কিন্তু বাবা মা সঠিকভাবে দেখছে। এবার কোনো ক্ষেত্রে কোনো বাচ্চার কিন্তু বাবা মাদের সাথে কিন্তু বাইরে কাজ করতে যেতে হয়। এবার ছোটোবেলা থেকেই সে কিন্তু কী করছে, খাবার তাকে খুঁজতে হচ্ছে। এবার তার জন্য কিন্তু তার পড়াশোনার কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এবং সে সঠিকভাবে খেলতেও পারছে না। যে সময়টা খেলার, সেই টাইমটা তাকে কী করছে হচ্ছে, কার্যের মধ্যে থাকতে হচ্ছে। এই কারণে তাদের কি হচ্ছে, সব শিশুর ক্ষেত্রে কি, সে ইকুয়াল যে
অপরচুনিটিটা পাবে, সেই খেলা বা এক্সপেরিমেন্ট করা বা নিজেদের মতো পৃথিবীটাকে খোঁজা, সেটা কিন্তু পায় না, তাই না? সব বাচ্চাদের মানে চিলড্রেনের যে চাইল্ডহুড, যেটা শৈশবকাল, সেটা কিন্তু একরকম হয় না। তাহলে এই অপশানটা কী হচ্ছে? ফলস, তাই না? এবার রিজনটা কী বলেছে? চাইল্ডহুড ইজ এ ইউনিভার্সাল কনস্ট্রাক্ট। ইউনিভার্সাল না, এটা কি সাইকোসোশ্যাল মানে মনোসামাজিক, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা যেহেতু একভাবে কিন্তু তাদের শৈশবকাল কাটে না। যেরকম কেউ শুধুমাত্র মানে কি খাবার খাবে আজকে, পরে কালকে কি খাবে সেই চিন্তাতেই থাকে। আবার কোনো কোনো বাচ্চার কিন্তু শুধুমাত্র বাবা মারা পড়াশোনার উপরই তাদের ডেভেলপ করায়, তার জন্য তাদের কিন্তু ওই খাবার কি খাবো বা কোথা থেকে আসবে সেই টেনশনগুলো কিন্তু থাকে না। তো বোঝা গেল এটাও তাহলে কি হলো? ফলস। এটাও ফলস। তাহলে কোনটা আনসার হয়ে যাবে? বোথ এ অ্যান্ড আর ফলস। তাহলে 1 নম্বর অপশানটা কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হলো 23 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে। Which of the following is an example of a question that promotes analytical thinking? Analytical মানে কি? কোনো কিছুকে অ্যানালিসিস করে, আমরা কোনো একটা বড় পার্টকে ছোট ছোট পার্টে ভাগ করে সেইটার বিষয়ে ভাবতে পারি। ধরো সমস্যা হলো আমার একটা এই সিটেট এক্সামটা, এবার সিটেটের মধ্যে কিন্তু কি কি আছে? সিডিপি আছে, তারপর ম্যাথ সায়েন্স আছে, তাই না? তারপরে ল্যাঙ্গুয়েজ আছে, এই করে এতগুলো পেপার আছে। তাহলে আমি যদি শুধুমাত্র সিটেটটাকে পুরোভাবে একবারে যদি ভাবতে থাকি, তখন কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু সেটাকে যদি পার্ট পার্ট একবার সিডিপি কিছুটা পড়লাম বা কিছুটা ম্যাথ পড়লাম, সায়েন্স পড়লাম, আবার ল্যাঙ্গুয়েজ, এভাবে করে করে পার্টে পার্টে যদি ভাগ করে করে করি, তাহলে সেটা কিন্তু অনেকটাই ইজি হবে। এবার এই যে পার্টে ভাগ করছি, সেটা কি করছি? অ্যানালিসিস করছি। কি এই ধরনের থিঙ্কিংটাকে বলা হলো অ্যানালিটিক্যাল থিঙ্কিং, তাই না? এখানে অ্যানালিসিস করছি। তো এবার বলেছে কি যে কোন এখানে কোশ্চেনটা মানে এক্সাম্পল কোনটা যেটা হলো অ্যানালিটিক্যাল থিঙ্কিংকে প্রমোটস করছে। কি বলেছে? হু ওয়াজ দ্য লিডার অফ জার্মানি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2? এবার লিডার কে ছিল? এটা তো নর্মাল একটা কোশ্চেন, যে কে লিডার ছিল, তাহলে উত্তরটা একটাই হবে। কিন্তু এখানে কি আমরা অ্যানালিসিস করতে হলো, এখানে কি ব্রেনের খাটনিটা করতে হলো না। তাহলে এই অপশানটা কি হবে না। তারপর বলেছে কি ইন হুইচ ইয়ার ডিড ওয়ার্ল্ড ওয়ার 2 এন্ড? এটাও তো এক কথাই উত্তর, যে এই এত সালে হয়েছিল। তো এটা কিন্তু আমাদের ভাবতে সময় লাগবে না, তাহলে এটাও হচ্ছে না। নেক্সট বলেছে হুইচ কান্ট্রিজ ওয়ার ডাইরেক্টলি ইনভলভ ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার 2? এটা তো খালি শুধুমাত্র কান্ট্রির নামটা বললেই হয়ে যাবে, কিন্তু এটাও তাহলে হচ্ছে না। এবার তারপর বলেছে কি হুইচ ফ্যাক্টরস কন্ট্রিবিউটেড টু দ্য আউটব্রেক অফ ওয়ার্ল্ড ওয়ার 2? এবার এই কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে, মানে কন্ট্রিবিউট করেছে এই ওয়ার্ল্ড ওয়ার 2-এ? তাহলে কতগুলো ফ্যাক্টর হতে পারে? একটা হতে পারে, দুটো হতে পারে, মানে অনেক রকম ফ্যাক্টরও থাকতে পারে। তাহলে কী কী ফ্যাক্টর সেটাকে ভাবতে হবে, তারপরে আনসারটা করতে হবে। তো এই যে ভাবনাটা, সেটার জন্য কী করছি? অ্যানালিটিক্যাল থিঙ্কিংকে ইউজ করছি। তাহলে কোন অপশানটা রাইট হয়ে যাবে? 4 নম্বরটা। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলেছে? while engaging students who are visually challenged, যারা ভিজুয়ালি অর্থাৎ চোখে দেখতে পায় না, তাদের কি বলেছে? টিচার শুড ইউজ ড্যাশ হুইচ ড্যাশ। তাহলে টিচার এখানে কি ইউজ করতে পারে? যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য একটাই হলো কি, সেটা হলো ব্রেল সিস্টেম। কি এটা? ব্রেল সিস্টেম। তাহলে ব্রেল এখানে কোথায় অপশান আছে? দেখো 2 নম্বরে, তাই না? এবার ব্রেল কি একটা হলো ট্যাকটাইল সিস্টেম, অডিটরি নয়, শোনার জন্য নয়। এটা ব্রেল কি একটা ট্যাকটাইল, হাতে টাচ করে। এবার যারা চোখে দেখতে পায় না, তাদের ক্ষেত্রে এই ট্যাকটাইল সিস্টেমটা খুব কাজে লাগবে, কারণ ব্রেল নামক যে বিজ্ঞানী ছিলেন, তিনি প্রথম এই সিস্টেমটা, ট্যাকটাইলটা ব্যবহার করেছেন। তাহলে এই ব্রেল সিস্টেমটা কিন্তু যারা চোখে দেখতে পায় না, তাদের জন্য খুব কার্যকরী। এটা হাতে টাচ করে করে, এই ট্যাকটাইলটা কি হাতে টাচ করে করে তারা সঠিকভাবে লার্নিং করতে পারবে। তাহলে হয়ে গেল এটা কোন অপশানটা? 2 নম্বর অপশানটা রাইট। ঠিক আছে, নেক্সট
নেক্সট বলেছে কি, ইউ আর এ টিচার হু ওয়ান্টস টু এনকারেজ ইউর স্টুডেন্টস টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যান্ড ক্রিয়েটিভলি। তুমি একজন টিচার যে চাইছো কি তোমার স্টুডেন্টদের এনকারেজ করতে, কীভাবে ভাবতে, ক্রিটিক্যালি, মানে একদম ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে এবং ক্রিয়েটিভলি, যাতে তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি পাওয়া যায়। সেইভাবে যদি স্টুডেন্টরা চিন্তা করে, তাহলে তুমি এখানে কী করছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিস ইজ মোস্ট লাইকলি টু ফস্টার দিস টাইপ অফ থিঙ্কিং। এর মধ্যে কোন স্ট্র্যাটেজিটা তুমি ইউজ করবে, এই যে ক্রিটিক্যালি আর ক্রিয়েটিভ, কি ক্রিটিক্যালি আর ক্রিয়েটিভ এই থিঙ্কিংটার ফস্টার করার জন্য। এবার দেখো অপশন দেখি, লেকচারিং অন দ্য টপিক অ্যান্ড প্রোভাইডিং, লেকচার তো আগেই দিব না, নেগেটিভ। অ্যাসাইনিং এ প্রজেক্ট ইন হুইচ স্টুডেন্ট মাস্ট মেমোরাইজ, দেখো কিছু কিছু ট্যাগ ওয়ার্ড আছে যেগুলো কিন্তু সহজেই অপশানকে এলিমিনেট করতে সাহায্য করে। যেমন এই যে লেকচারিং, লেকচার মানে পুরোই এটা হলো প্যাসিভ হয়ে গেল। তারপর বলেছি মেমোরাইজও হবে না, তাহলে এই দুটো অপশান আগেই কি কাটা গেল। তারপরে বলেছে কি, প্রোভাইডিং স্টুডেন্টস উইথ ওপেন এন্ডেড কোশ্চেন টু কাম আপ উইথ দেয়ার ওন সলিউশন। এবার দেখো ওপেন এন্ডেড কোশ্চেন কি, যেখানে বাচ্চা একটা উত্তর দেবে না, সেখানে কিন্তু অনেক রকমের এই যেটা মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং, তারা এটা অনেক রকমভাবে উত্তরটা দিবে। আর তারপর বলেছে কি, গিভিং স্টুডেন্টস মাল্টিপল চয়েস দিলেও তুমি 4টে অপশান দিবে, 4টে অপশানের মধ্যে যেটা ঠিক হবে সেটা, কিন্তু বাচ্চাদের হাতে কিন্তু এক্সট্রা করে অপশান বানিয়ে যেটা ক্রিয়েটিভলি সেটা কিন্তু করতে পারবে না। বোঝা গেল? তাহলে কোন অপশানটা এখানে ঠিক হয়ে যাবে, এই 3 নম্বর অপশানটা। নেক্সট, আচ্ছা 25 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে এই 26 নম্বর কোশ্চেনটা। 26 নম্বর কোশ্চেনটা যারা যারা পারবে কমেন্ট করবে। ধন্যবাদ।